বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দেয়ালে পিঠ ঠেকে গেছে নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নির্দেশ শেখ হাসিনার। দিল্লিতে 2.5 ঘন্টার রৌদ্রদার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনাকে ফেরাতে ঢাকার গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের 22 নেতাকর্মী গ্রেপ্তার, আটক এক সেনা কর্তাও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার সরকার বিরোধী আন্দোলনে মদত দেয় জাতিসংঘ, আওয়ামী লীগের অভিযোগে সিলমোহর বিশেষজ্ঞদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব 15% শুল্ক কমিয়ে ইউনিট সরকারকে স্বস্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প, দরাদরিতে জয় ঢাকা, বাঁচল পোশাক শিল্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেয়ালে পিঠ ঠেকে গেছে নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নির্দেশ শেখ হাসিনার। দিল্লিতে 2.5 ঘন্টার রৌদ্রদার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দলের 6 নেতার প্রায় 2.5 ঘন্টার বৈঠক হয়েছে। বৈঠকে হাসিনা নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই পরিস্থিতিতে যা করণীয় করতে হবে। ভারতে থাকা দলের 6 শীর্ষ নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবির নানক, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন। বৃহস্পতিবার দুপুর 2টায় বৈঠকের কথা থাকলেও তা পিছিয়ে বিকেল 5টায় শুরু হয়। হাসিনাই এই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য। 2.5 ঘন্টার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। নেতারা দলীয় সুপ্রিমোকে জানান, প্রায় সব জেলার সঙ্গে তাদের নিয়মিত ভার্চুয়াল বৈঠক হচ্ছে। নিচুতলায় নেতা কর্মীদের মনোবল অটুট আছে। জানা গেছে, হাসিনা কিছু নেতার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। বলেন, এই সংকটে ঐক্য রক্ষাই প্রধান কাজ। নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে। দিন কয়েক আগেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। হাসিনা গত বছর 5 আগস্ট ভারতে চলে আসার পর এই প্রথম দলের এতজন নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন। আওয়ামী লীগ নেত্রী এর আগে একাধিকবার ভার্চুয়াল সভায় বলেছেন, আর অপেক্ষা নয়, যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর চলতি মাসের 16 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে চুপ ছিলেন, যদিও সেনার অসহযোগিতার কারণে তাকে ক্ষমতা হারাতে হয়। এই তথ্য গোপন ছিল না। 16 জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর সেনার নিপীড়ন নির্যাতনের ঘটনার পর প্রথম ওয়াকার বাহিনীর মুখ খোলেন তিনি। গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পাক বাহিনীর অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। এদিকে হাসিনাকে ফেরাতে ঢাকার গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের 22 নেতাকর্মী গ্রেপ্তার, আটক এক সেনা কর্তাও। ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে আটক করে পুলিশ। পরে সেনাবাহিনী তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। গ্রেপ্তার হওয়া 22 জনই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা রাজধানীতে নাশকতামূলক কাজ করার জন্য পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক ডেকেছিলেন বলে পুলিশের দাবি। 3 দিন আগে বাংলাদেশ পুলিশ এক বার্তায় সারা দেশে বাহিনীকে সতর্ক করে দিয়ে বলে, 8 আগস্ট পর্যন্ত খুবই চিন্তার। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরি করতে পারে। এই সময়কালের মধ্যে 2টি দিন গুরুত্বপূর্ণ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, 8 আগস্ট মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পূর্ণ হবে। সেনা কর্মকর্তাকে আটক করা নিয়ে ঢাকা সেনা সদর জানিয়েছে, আটক অফিসারের সঙ্গে আওয়ামী লীগের ওই বৈঠকের কোনো সম্পৃক্ততা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, সেনা কর্মকর্তারা আওয়ামী লীগ কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতে সেখানে গিয়েছিলেন। ঢাকার ভাটোরা থানা এলাকায় গ্রেপ্তারের ঘটনাটি ঘটে গত মাসের 8 তারিখ।
এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল তদন্তের স্বার্থে। বসুন্ধরা কেবি কনভেনশন সেন্টারে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ ও তাদের ছাত্র যুব সংগঠন ছাড়াও হাজির ছিলেন বেশ কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বৈঠকে পরিকল্পনা করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন ঢাকায় জড়ো হবেন। তারপর প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন তারা। এই সুযোগে হাসিনাকে দেশে ফেরানো হবে। হাসিনার সরকার বিরোধী আন্দোলনে মদত দেয় জাতিসংঘ, আওয়ামী লীগের অভিযোগে সিলমোহর বিশেষজ্ঞদের। আগামী মঙ্গলবার শেখ হাসিনার সরকার পতনের বর্ষপূর্তি। ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছরের মাথায় জাতিসংঘের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল আওয়ামী লীগ। দলটির বক্তব্য, গত বছর শেখ হাসিনার সরকারের পতনে হিংসাত্মক আন্দোলনে মদত দিয়েছিল জাতিসংঘ। আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো দেশের রাজনৈতিক দলের এমন গুরুতর অভিযোগের নজির তেমন একটা নেই। আওয়ামী লীগ এর আগেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধেও সরব হয়। দলটির অভিযোগ, গত বছর আগস্টের পালাবদলের সময় হিংসাত্মক পরিস্থিতির জন্য ইউনূস সরকারের কথায় একতরফা রিপোর্ট দিয়েছে ওই সংস্থা। শেখ হাসিনার দলের বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2024-25 সময়কাল এক রক্তাক্ত ও বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনে যেমন মার্কিন প্রভাব ব্যাপকভাবে আলোচিত, তেমনি জাতিসংঘের ভূমিকাও এক নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যকলাপ, সেনাবাহিনীর প্রতি হুমকি ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে জাতিসংঘ এক নতুন ছায়াযুদ্ধ শুরু করেছে। দলটির বক্তব্য, হাসিনার সরকারের বিরুদ্ধে যখন সহিংসতা ছড়ায় তখন জাতিসংঘ চুপ ছিল। 2024 সালের জুলাই আন্দোলনে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ও অরাজকতা, সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, কারাগারে হামলা, জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তি এবং পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনায় দেশের ইতিহাসে নজিরবিহীন। নরসিংদীতে হাই সিকিউরিটি কারাগার থেকে চিহ্নিত 9 জন জঙ্গি পালিয়ে যায়। মহাখালী ও বনানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য, এসব ঘটনার পরও জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি, বরং 25শে জুলাই 2024-এ প্রকাশিত বিবৃতিতে তিনি একতরফাভাবে সরকারের সমালোচনা করে আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিলেও পুলিশ সদস্যদের নির্মম হত্যা, যেমন এসআই মুক্তাদিরকে ঝুলিয়ে হত্যা এবং বনানীতে পরিদর্শক মাসুদ পারভেজকে পুড়িয়ে হত্যার ঘটনাগুলি সম্পূর্ণ উপেক্ষা করেন। আওয়ামী লীগ বলছে, জাতিসংঘ এমনকি সেনাবাহিনীকে হুমকি দিয়ে হিংসা থামাতে নিষ্ক্রিয় করে। রাষ্ট্রযন্ত্রকে পক্ষাঘাত করা। সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে হুমকি। মার্চ 2025-এ বিবিসির হার্ড টক অনুষ্ঠানে ভলকার তুর্ক নিজেই জানান, আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তিরক্ষা মিশনে আর থাকতে দেওয়া হবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি এই কথাগুলি বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন। আওয়ামী লীগ বলছে, এই হুমকির পর সেনাবাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর ফলে আন্দোলনকারীদের সহিংসতা আরও বাড়ে। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী জাতিসংঘের চাপের কারণে সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বিরত থাকে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে তোলে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জাতিসংঘ যখন সেনাবাহিনীকে হুমকি দেয় তখন সেটা কার্যত আইনশৃঙ্খলা ভাঙনকে উৎসাহিত দেওয়ার শামিল। আওয়ামী লীগ বলছে, এক পেশে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন অপপ্রচারকে হাতিয়ার করে। 2025 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনের পক্ষগুলোর নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও অন্তর্বর্তী সরকারের হিসাবের মতে নিহতের সংখ্যা যথাক্রমে 820 থেকে 834। রিপোর্টে আওয়ামী লীগ নেতা নেত্রীদের ওপর সহিংস হামলা, বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও গণপিটুনির ঘটনাগুলো উপেক্ষা করা হয়। বিশ্লেষকেরা বলছেন, ভলকার তুর্ক আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়েছেন যেন তিনি মানবাধিকার কমিশন নন, বরং রাজনৈতিক পক্ষপাতের মুখপাত্র।
শেখ হাসিনার দলের বক্তব্য, রাজনৈতিক অপকৌশল করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। 2015 সালের 12 মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেট গোয়েন লুস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও অন্তর্বর্তীমূলক হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি জাতিসংঘের পক্ষ থেকে একটি বড় রাজনৈতিক অবস্থান, কেননা আওয়ামী লীগ ও তার জোট প্রায় 50% ভোটারের প্রতিনিধিত্ব করে এবং তাদের বাদ দিয়ে অন্তর্বর্তীমূলক নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি জাতিসংঘ সত্যি নিরপেক্ষ হতো তবে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের নিন্দা করত। বাস্তবে তারা ক্ষমতা বদলের প্রকৌশলে সহায়ক হয়েছে। 15% শুল্ক কমিয়ে ইউনূস সরকারকে স্বস্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প। দরাদরিতে জয়ী ঢাকা বাঁচল পোশাক শিল্প। 5 দিনের মাথায় 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। তার 3 দিন আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি। এই সময় বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে খুশি করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর থেকে অতিরঞ্জিত শুল্ক 15% কমিয়ে দিলেন তিনি। আগে মার্কিন প্রশাসন অতিরিক্ত 35% শুল্ক চাপিয়ে দিয়েছিল, এখন অতিরিক্ত শুল্ক দিতে হবে 20% হারে। আগে 35% শুল্ক চাপানোয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতিতে গুরুতর ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। বিশেষভাবে মার্কিত দেশটির আর্থিক মেরুদণ্ড পোশাক শিল্প 35% অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকার পোশাক বাজার টিকে থাকা কঠিন হতো।